আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে আজকে জুম মিটিং এ যুক্ত হয়েছি মিস্টার এমডি আবু তালেব ভাইয়ের সাথে। তো ভাইয়া এই মুহূর্তে আসলে হাঙ্গেরিতেই আছেন। এন্ড আসলে আমরা আসলে ভাইয়াকে যোগদান করা অনেক রিকোয়েস্ট করে অনেকটুকু সময় ভাইয়াকে অনেক রিকোয়েস্টের পর আসলে ভাইয়াকে আমাদের মাঝে পেয়েছি। আমরা আসলে ভাইয়ার গল্পটা আজকে শুনবো, তার জার্নিটুকু, উনি কিভাবে ওখানে গিয়েছেন এবং ওখানে কি কি করেছেন, এবং রিসেন্টলি উনি পিআর পেয়েছেন। তো আমাদের এন্ড থেকে ভাইয়ার জন্য কংগ্রাচুলেশন, মেনি মেনি কংগ্রাচুলেশন। এন্ড জিনিসটা হচ্ছে যে আমরা ভাইয়ার কাছে চলে যাচ্ছি, ভাইয়ার কাছ থেকে আমরা আসলে ওনার জার্নিটা জানতে চাচ্ছিলাম যে কিভাবে কি হলো। ভাইয়া যদি একটু শেয়ার করতেন প্লিজ। আহ আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে শুভকামনা জানানোর জন্য। আমি মোহাম্মদ আবু তালেব। আমি বর্তমানে হাঙ্গেরিতে মেট্রোপলিটন বুদাপেস্ট ইউনিভার্সিটিতে আছি। আমি ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ যে প্রোগ্রামটা আছে ওটার এমএসসি বা মাস্টার্স যেটাকে আমরা বলে থাকি সেই প্রোগ্রামটাতে আসছি। আমি মূলত আসছি লাস্ট সেমিস্টারে, মানে লাস্ট সেপ্টেম্বর যে ইনটেক ছিল সেই সেপ্টেম্বর ইনটেকে আসছি এখানে, এবং আমি মানে আমার এখন ফাইনাল চলছে বলতে গেলে। তো এটা আমার বলতে পারেন যে ফার্স্ট সেমিস্টার। অ্যান্ড আমার যদিও পিআরটা আরো আগেই পাওয়ার কথা ছিল, বাট কিছু টেকনিক্যাল মানে ডিফিকাল্টিজ এর কারণে আমি ওটা রিসিভ করতে পারিনি। বাট ওটা আগে রেডি হওয়া ছিল এবং আমি গতকালকে গিয়ে মূলত এটা রিসিভ করেছি। বাট তার আগে ওরা আমাকে অফিসিয়ালি একটা ডকুমেন্টস দিয়েছিল, মূলত ওই ডকুমেন্টসটা দিয়ে আমি এতদিন ধরে কন্টিনিউ করে যাচ্ছি। এই তো। থ্যাংক ইউ ভাইয়া। আমাদেরকে ভাইয়া যদি যদি একটু যদি বলতেন যে আসলে হাঙ্গেরির পড়াশোনার সিস্টেম, ওখানকার এডুকেশন সিস্টেম এন্ড ওখানে ওয়ার্ক অপরচুনিটি, ওয়েদার এবং লিভিং এনভায়রনমেন্ট আসলে স্টুডেন্টদের জন্য কতটুকু ফ্রেন্ডলি। কারণ স্টুডেন্টরা আসলে মূলত এইসব ব্যাপারে অনেক কনফিউজ থাকেন, বিকজ তারা মূলত কম্পেয়ার করেন যেখানে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আদার কান্ট্রিজ আছে, সেখানে আসলে আমি হাঙ্গেরিটা কেন চুজ করবো, এটার ব্যাপারে যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমাকে বলতে হয়, মানে সবারই তো একটা ড্রিম থাকে যে আমি দেশের বাইরে যাব বা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব বা একটা ফরেন ডিগ্রি নিব। তো এই ক্ষেত্রে অনেকে দেখা যায় অস্ট্রেলিয়া বা কানাডা বা আমেরিকাতে অনেকে চয়েস থাকে, বাট ওই ক্ষেত্রে কস্টিং এর যে ব্যাপারটা ওটা অনেক বড় একটা ব্যাপার থাকে। বিশেষ করে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে ওদের জন্য মানে ওই কস্টটা বেয়ার করাটা মানে অতটা সহজ হয় না। এর বাইরে যদি ওনাদের কোনো অপশনস থাকে তাহলে ওই ক্ষেত্রে অপশনসটা থাকে ইউরোপের ক্ষেত্রে। তো এখন একটা ব্যাপার হচ্ছে ইউরোপের মধ্যে আরো অনেকগুলা কান্ট্রিতে আপনি যেতে পারেন। বাট ওই ক্ষেত্রে কস্টের দিক থেকে যদি চিন্তা করেন, যেমন ফার্স্ট অফ অল আমাদের যে পড়াশোনার জন্য যে টিউশন ফিস, এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের লিভিং কস্ট, এই দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে অবশ্যই মানুষ যেটা চিন্তা করে যে আমি কম খরচে ভালো কোয়ালিটিটা যেন এনশিওর করতে পারি। এখন দেখা যাচ্ছে আপনি ফিনল্যান্ডে যাচ্ছেন বা আপনি নরওয়েতে যাচ্ছেন বা অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছেন, ওখানে আপনি যে পরিমাণ খরচ দিচ্ছেন, দিয়ে আপনি যে ডিগ্রিটা নিচ্ছেন বা যে কোয়ালিটিটা নিচ্ছেন, মানে আমরা যদি বলি যে মানে আমার যে পড়াশোনার যে কোয়ালিটিটা এটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিনা, তাহলে এক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আরো কম খরচে আপনি যদি ডিগ্রি নিতে পারেন, তাহলে ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বর্তমান সময়ে হাঙ্গেরি হচ্ছে বেস্ট একটা অপশন। হাঙ্গেরি অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তারা খুব ভালো কাজ করতেছে। আমি স্পেশালি পার্সোনালি আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আসছি। এটা ছাড়াও আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তারা খুব ভালো কাজ করছে। এবং আমি যেটা দেখলাম রিসেন্টলি এখানে অনেক পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট আছে, মানে আমার সাথে আমি অনেককে পেয়েছি। আর লিভিং কস্টের ব্যাপারে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আহ, মানে অন অ্যাভারেজ অন্যান্য জায়গায় দেখা যায় আপনার ইনকাম অনেক বেশি বাট লিভিং কস্টটা অনেক বেশি। তো এখানের ক্ষেত্রে যেটা হচ্ছে একজন স্টুডেন্টের জন্য আমার কাছে যেটা মনে হয় কাজ করে লিভিং কস্টটা মেনটেন করাটা মানে যথেষ্ট পরিমাণ ইনাফ। কাজের সুযোগ আছে, মানে আপনার যখন এখানকার পিআর হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ইজিলি কাজ করতে পারেন। আপনি বিভিন্ন ফুড চেইন যে সবগুলো আছে সেগুলোতে কাজ করতে পারেন, আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন। আম, এই কাজগুলো করতে পারেন, মানে এটা হচ্ছে আপনার জন্য ফ্লেক্সিবল জব। একজন স্টুডেন্টের জন্য ক্লাসের পাশাপাশি ক্লাস করে যে টাইমটা থাকবে সেই টাইমটাতে কাজ করার জন্য আমার কাছে মনে হয় এই কাজগুলো যথেষ্ট পরিমাণ ভালো একটা সুযোগ। ওয়েদারের দিক থেকে যদি বলতে চাই, বর্তমান সময় একটু ঠান্ডা আছে, আপনারা সবাই জানেন। প্রায় সময় এখানে স্নোফল হচ্ছে। সো ওই টাইম গুলোতে কাজ করাটা একটু রিস্কি, যেহেতু স্নো পড়ে থাকে রাস্তার মধ্যে। সো মুভ করাটা একটু টাফ হয়ে যায়, অনেক স্লিপি হয়। বাট এটার ক্ষেত্রে আবার একটা পজিটিভ সাইড আছে। ওয়েদার যতটা মানে খারাপ হবে ওই ক্ষেত্রে আপনার ইনকামের যে ব্যাপারটা সেটা বাড়বে। যেমন নর্মালি আপনি একটা ডেলিভারি করে যদি আপনি 2000 ফরেন পান, যদি আপনি স্নো পড়ে বা এরকম ধরনের ওয়েদার কন্ডিশন থাকে তাহলে ওই ক্ষেত্রে ওটা বেড়ে 3000 বা 3500 চলে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি নো রিস্ক নো গেইন। মানে ওয়েদারটা খারাপ থাকলে আপনি যদি একটু রিস্ক নিতে পারেন, নিয়ে যদি আপনি কাজটা করতে পারেন, ওই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য মানে এখান থেকে ভালো একটা ইনপুট চলে আসবে। আর পড়াশোনার ব্যাপারে যদি বলতে চাই, এখানে আসলে আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের যে পড়াশোনার সিস্টেম আর ইন্টারন্যাশনাল সিস্টেম টোটালি আলাদা। এখানে মূলত সবকিছু হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। আপনি জাস্ট আপনার মন এবং আপনার শরীর এই দুইটা জিনিস নিয়ে যদি আপনি ক্লাসে প্রেজেন্ট থাকতে পারেন এবং টিচার যে কথাগুলো বলছে এগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনতে পারেন,
আমার কাছে মনে হয় দ্যাটস এনাফ। মানে এখানে এমন না যে টিচার পড়িয়ে দিয়েছে, আমাকে বাসায় গিয়ে খাতা কলম নিয়ে বসতে হবে, আলাদা করে 3 ঘন্টা অ্যাসাইনমেন্ট করতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, এরকম আসলে কোনো ফ্যাক্টর না। সবকিছু হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। হ্যাঁ, কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, বা যে অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আপনি ক্লাসে যদি মনোযোগী হন, ওগুলো আপনার জন্য করা খুব বেশি টাফ হবে না, আমার কাছে যেটা মনে হয়। আমি লাস্ট সেমিস্টার আমি তাই দেখে আসছি। তো এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। আর স্পেশালি আমি যদি ওভারঅল বলতে চাই, তাহলে আমার কাছে মনে হয় বর্তমান সময়ে, মানে আপনি যদি ওভারঅল চিন্তা করেন, লিভিং কস্ট বলেন, টিউশন ফিস বলেন, আপনার পড়াশোনার স্ট্যান্ডার্ড বলেন, আপনার মানে 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 এডুকেশন কোয়ালিটি বলেন, ওভারঅল সব দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হচ্ছে হাঙ্গেরি বেস্ট একটা অপশন বর্তমান সময় স্টুডেন্টদের জন্য। কারণ অনেক স্টুডেন্টদের একটা স্বপ্ন আছে যে আমি দেশের বাইরে যাব পড়াশোনা করার জন্য, বাট ফিনান্সিয়ালি সাপোর্টের জন্য অনেকে হয়তো বা অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারে না। বাট হাঙ্গেরিতে তুলনামূলকভাবে কম খরচে, অর্থাৎ 1 বছরের টিউশন ফিস দিয়ে মোটামুটি আপনি এখানে চলে আসতে পারেন। টিউশন ফিস গুলা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। এটা আপনার ফার্স্ট সেমিস্টার, আমি যে মাস্টার্স এর জন্য আসছি, 2500 থেকে শুরু হয়, 2500 ইউরো থেকে শুরু হয়, 4000 4500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এবং টাইম টু টাইম এটা আসলে মানে একটু বেড়ে যাচ্ছে, যেহেতু আমরা জানি সবকিছুরই খরচের ঊর্ধ্বগামী হচ্ছে, সো এই ক্ষেত্রে খরচটা কিছুটা বেড়েছে। ব্যাচেলারের ক্ষেত্রে অলমোস্ট তাই। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি চাইলে 1 বছরের টিউশন ফিস দিয়ে আপনি চাইলে হাঙ্গেরির জন্য ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর রিয়েলি গুড ইনসাইট। এটা আসলে আমাদের স্টুডেন্টদের জন্য জরুরি ছিল। আমরা প্রায় এইরকম টাইপের কোশ্চেন আসলে মূলত স্টুডেন্টদের কাছ থেকে শুনে থাকি যারা ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে চাচ্ছেন। এন্ড আমরা আরেকটা কথা বলতে চাই, আসলে ফেব্রুয়ারি ইনটেকের জন্য এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টদের জন্য সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা আসলে এই মুহূর্তে কাজ হ্যাঁ, করছিলাম সেপ্টেম্বর ইনটেক নিয়ে মূলত। তো ভাইয়ার রেফারেন্স থেকে অনেক স্টুডেন্ট আমাদের কাছে এসেছেন, এই মুহূর্তে আমরা তাদের ফাইল নিয়ে কাজ করছি। এন্ড থ্যাংক ইউ ভাইয়া, অনেকগুলো রেফারেন্স আমাদেরকে দিয়েছেন। না, So, আমি আমি আপনার কথার মাঝখানে একটা কথা বলতে চাই। আসলে আমাদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, আমরা যারা স্টুডেন্ট, তো আমাদের তো একটা হোপ, একটা অনেক বড় একটা আশা থাকে যে আমরা বাইরে গিয়ে একটা ডিগ্রি নিবো, রাইট? বা আমরা ইউরোপে যাব বা অন্য একটা কান্ট্রিতে যাব পড়াশোনা করার জন্য। বাট সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে স্টুডেন্ট হিসেবে, আমি নিজেও ফেস করেছি, আমরা অনেক বেশি পরিমাণে মিসগাইডেড হই। রাইট। যেমন আমি স্টুডেন্ট হয় মানে আমি হাঙ্গেরিতে আসার আগে আমি এমন কয়েকজন মানুষের সাথে কথা বলেছি যারা কখনো হাঙ্গেরি আসে নাই। বাট ওনারা আমাকে অ্যাডভাইস করেছে, আপনি এটা করেন, আপনি সেটা করেন, আপনি সেটা করেন। অথচ উনি হাঙ্গেরিতে আসে নাই। তো আপনি যদি একটা দেশে না যান, ওই দেশের কালচার, ওই দেশের যে লিভিং যে ইস্যুস গুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু আপনি জানবেন না। বাট অনেকেই হচ্ছে আপনাকে ট্রিট করছে যে সে অলরেডি হাঙ্গেরিতে আছে, বাট আসলে হাঙ্গেরিতে তার কোনো অস্তিত্ব নাই। সে কোনোদিন ফিজিক্যালি বা মেন্টালি কোনোদিন হাঙ্গেরিতে আসেও নাই। হয়তো সে তার ড্রিমে সে হাঙ্গেরিতে আসতে পারে। তো আপনাদের ক্ষেত্রে আমার যে রিকোয়েস্টটা থাকবে, সেটা হচ্ছে স্টুডেন্টরা যেন আপনাদের কাছ থেকে ট্রাস্টের জায়গাটা পায়। আমি আপনাদের সাথে কথা বলে ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে আপনার একটা ট্রাস্টের জায়গা, যে কারণে আমার পরিচিত মানুষদের কিন্তু আমি রেফারেন্স দিয়েছি। এবং আমি এটা বিলিভ করি, আপনারা যখন আপনাদের ট্রাস্টের জায়গায় থাকবেন, স্টুডেন্টরা যখন দেখবে যে না, আসলে ওরা আপনাদের সাথে কথা বলে আপনাদের কাছ থেকে সেই সার্ভিসটা পাচ্ছে, তখন আলটিমেটলি কিন্তু আমার পরিবর্তে তারা আবার আরেকজনকে রেফারেন্স দিবে। রাইট, রাইট। ঠিক আছে? তো ট্রাস্টের জায়গায় আপনারা আছেন বিধায় আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি। হয়তো বা আপনারা ট্রাস্টের জায়গায় না থাকলে আমি দিতাম না। একই রকম ভাবে যে স্টুডেন্ট গুলো আপনাদের কাছে এখন আসছে, ওদের কাছেও যখন আপনারা ট্রাস্টের জায়গায় থাকবেন, আমি বিলিভ করি তারা হয়তো বা তাদের ফ্রেন্ড, তাদের আত্মীয় স্বজন বা অন্য মানুষকে তারা রেফারেন্স দিবে। সো এইভাবেই কিন্তু আসলে আমাদের নেটওয়ার্কিংটা তৈরি হয়। কারণ অনেক মিসবিহেভ আছে, এবং আমি যতদূর দেখেছি হাঙ্গেরির বেশ কিছু গ্রুপ আছে ফেসবুকে, যেহেতু আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত আছি। তো অনেক স্টুডেন্ট ওখানে বিভিন্ন রকমের প্রশ্ন করে। বাট আমার কাছে খারাপ লাগে যে অনেকে না জেনে মানে ভুল তথ্যগুলা দেয়। ভাই আমি জানি না, ওকে ফাইন, আমাকে দিতে হবে না। কিন্তু আমি না জেনে একটা ভুল তথ্য যখন দিচ্ছি একটা স্টুডেন্টকে, সে আলটিমেটলি মানে একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়। ঠিক আছে? সো এই ভুল তথ্যর কারণে অনেক স্টুডেন্ট, যেমন পার্সোনালি অনেকে বলে যে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটা প্রশ্ন জানতে চেয়েছে, বলে যে ভাই ইনবক্সে আসেন। তো ইনবক্সে তাকে ডেকে নিয়ে দেখা যায় তাকে ভুলভাল তথ্য দেয়। দেওয়ার পরে বলতেছে হ্যাঁ আপনি রেজিস্ট্রেশন করেন, আমাদের পরিচিত এজেন্সি আছে, হয়তো বা তারা কমিশন বেসড কাজ করে, বা তাদের নিজেদের পার্সোনাল কিছু ইয়ে আছে। স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা, সেটা হচ্ছে আপনার রাইট ওয়েতে অ্যাপ্লিকেশনটা করা, রাইট টাইমে আপনাকে টিউশন ফিসটা প্রদান করা, রাইট টাইমে আপনার ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করা, তাদের কাছ থেকে অফার লেটার নেওয়া, যে কাজগুলো আপনারা হয়তো বা করছেন স্কুল। ঠিক আছে? বাট অনেকে আসলে এই জিনিসগুলো জানে না, বা জানলেও তারা রাইট টাইমে রাইট কাজটা করতে পারে না, যে কারণে আলটিমেটলি সাফার হয় স্টুডেন্ট। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলতেছে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফিজ নিয়েছে, হয়তো অ্যাপ্লিকেশন ফিজ দিতে ডিলে করেছে বা অ্যাপ্লিকেশন ফিজ দিয়েছে, বাট কন্ডিশনাল অফার লেটার আসছে না। আলটিমেটলি স্টুডেন্টের জন্য কিন্তু ওই পুরো টাকাটাই লস। মিনিমাম 100 ইউরো বা 200 ইউরো দিয়ে তারা অ্যাপ্লিকেশন করছে। তো মিডল ক্লাস ফ্যামিলির একটা স্টুডেন্টের জন্য 100 ইউরো বা 200 ইউরো কিন্তু একদম যে কম, ব্যাপারটা কিন্তু তা না।
ঠিক আছে? সো আমি স্টুডেন্টদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কারোর সাথে কথা বলার ক্ষেত্রে হোক, সেটা কোনো এজেন্সি হোক, ব্যক্তি হোক, অবশ্যই আপনারা তাদের সম্পর্কে জেনে বুঝে দেন হচ্ছে তাদের সাথে কাজ করবেন। এবং আমি আশা করি আপনারা আপনাদের ট্রাস্টের জায়গাটা ধরে রাখবেন। যেরকম ভাবে আমি আপনাদেরকে ট্রাস্ট করে আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, আমি আশা করব যাদেরকে আমি রেফারেন্স দিয়েছি তারাও আপনাদের এই ট্রাস্টের জায়গাটা ধরে রেখে তারাও হয়তো আরো বিভিন্ন মানুষকে রেফারেন্স দিবে, এবং আপনারা ইনশাল্লাহ অনেক ভালো করবেন, এটা আমার বিশ্বাস আপনাদের প্রতি। ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভাইয়া রিসেন্ট আসলে আপনার কথার প্রেক্ষিতে একটা ইনসিডেন্ট শেয়ার করি। রিসেন্টলি 2-3টা আমরা স্টুডেন্ট পেয়েছি যারা মনে করেন হাঙ্গেরির বিষয়, স্কলারশিপ, বিশেষ করে ব্যাংক সাপোর্ট, স্পন্সরশিপে কি কি ডকুমেন্টস লাগবে বা সামথিং, আপনার ওখানে পিআর অপরচুনিটি কি, কোন ইউনিভার্সিটি, কোন ইনটেক। তো কিছু কিছু এতটাই মিসগাইডেড হয় যে তারা আসলে খুবই কনফিউজ থাকেন যে আসলে আলটিমেটলি কোন ইনস্টিটিউশনে গেলে বা কোন কনসালটেন্সি ফার্মে গেলে আমরা একটা বেস্ট সার্ভিস পাবো। তো এই জিনিসটা নিয়ে অনেক ডাউট, কারণ মার্কেটে টু বি অনেস্ট এটা কম্পিটিটিভ একটা মার্কেট, অনেকেই বিষয়টা নিয়ে কাজ করছেন, বাট অনেকে আসলে না বুঝেই কাজ করছেন, অনেকের কাছে প্রপার ইনফরমেশনও নাই। তো এই জিনিসটা আপনার সাথে আমি সম্পূর্ণ রকম একমত যে আসলে এই জিনিসগুলো আমাদের মনে হয় আমার যারা স্টুডেন্ট যারা আছেন তাদের আরো বেশি একটু রিসার্চ করা উচিত, যে কোথায় গেলে তারা একটু একটু ফ্লুয়েন্ট একটা সার্ভিস পাবে। আর আমাদের এন্ড থেকে যেটা আমরা বলবো, মাইন্ড মেন্টর আপনি যেহেতু আমাদের উপর ট্রাস্ট করেছেন, আমি জেনারেল অডিয়েন্সের জন্য এটা বলে রাখবো, আসলে আমরা এখান থেকে ওয়ান স্টপ সলিউশন দিচ্ছে। যে কাস্টমার যদি অ্যাকচুয়ালি স্টুডেন্ট যদি তার স্টুডেন্ট প্রোফাইল যদি মিট করে, ইফ দে আর কোয়ালিফাইড, এবং তারা যদি আমাদের প্রসিজিওর মতো আমাদের গাইডেন্স মতো যদি ফলো করে, ইনশাল্লাহ তাদের ভিসা হবে। এতটুকু ব্যাপারে ভাই আমরা কনফিডেন্ট, আর আমরা নিশ্চয়তা দিতে পারি। আমি কাইন্ডলি আফসানা আপুকে একটু রিকোয়েস্ট করব যে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসলে ভাইয়ার কথাগুলো হচ্ছে খুবই ইনফরমেটিভ ছিল। ভাইয়া যেহেতু নিজে সেখানে আছেন, তো ভাইয়ার পার্সপেক্টিভ থেকে যে কথাগুলো আমরা শুনলাম, যে স্টোরি গুলো শুনলাম ভাইয়ার, সেগুলো আসলে আমাদের স্টুডেন্টদের জন্য খুবই কাজে দিবে। তো আসলে ভাইয়া এক একজনের স্টুডেন্ট দেখা যায় এক এক রকম, তাদের প্রোফাইল গুলো এক এক রকম, এক একজনের রিকোয়ারমেন্ট গুলো এক এক রকম হয়। আমরা হচ্ছে প্রোফাইল গুলো দেখে বা তাদের কথাগুলো শুনে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট গুলো করি, বা ইউনিভার্সিটি গুলো হচ্ছে তাদেরকে অপশন দেয় ওইভাবেই। তবু হচ্ছে আমরা যদি ভাইয়ের কাছে জানতে চাই আর কি, হাঙ্গেরিতে পড়াশোনার জন্য বেসিক রিকোয়ারমেন্ট গুলো যদি কাইন্ডলি আমাদের সাথে একটু শেয়ার করতেন ভাইয়া, আমাদের স্টুডেন্টদের জন্য হেল্পফুল হতো। আচ্ছা, এক্ষেত্রে বেসিক রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, যেমন আপনারা জানেন যে অনেক ইউনিভার্সিটি, বা আমরা যদি দেশের বাইরে পড়াশোনার কথা বলি, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনার একটা আইএলটিএস স্কোর লাগবে, অথবা মানে আইএলটিএস এর সমমান অন্যান্য যে ডিগ্রি মানে যে কোয়ালিটি গুলো আছে ওরকম কিছু লাগবে। তো হাঙ্গেরিতে আপনার বেশ কিছু ইউনিভার্সিটি আছে যাদের আসলে এরকম ইংলিশ কোনো রিকোয়ারমেন্ট নাই, বাট আপনার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে। যেহেতু আপনি এখানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করছেন, আপনাকে অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হবে। এবং আপনি হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন না, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনের একটাই ওয়ে, সেটা হচ্ছে ইংরেজি। এখন আপনি যদি ভালো করে ইংরেজি বলতে পারেন, যদি ভালো করে আপনি ইংরেজিতে বুঝতে পারেন, আমার কাছে মনে হয় দ্যাটস এনাফ। যেমন আমি যখন অ্যাপ্লাই করেছি, আমি জাস্ট আমার ইউনিভার্সিটি যে এমওয়াই ছিল আমি সেটা দিয়ে অ্যাপ্লাই করেছি। অনেস্টলি বলি, আমার কোনো আইএলটিএস এর স্কোর ছিল না, বাট আমার যেটা ছিল, আমার একটা কনফিডেন্স ছিল যে আমি কথা বলতে পারবো। যেমন আপনি যখন ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিবেন, আমাদের মেট্রোপলিটনের যে সিস্টেমটা আছে, সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনাকে প্রথমে ইউনিভার্সিটিতে একটা ইন্টারভিউ দিতে হবে। আপনি অ্যাপ্লাই করবেন, করার পরে আপনাকে ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে হবে। আপনি যখন ইউনিভার্সিটির যে ইন্টারভিউটা আছে সেটাতে কোয়ালিফাই করবেন, এবং সেখানে খুব বেসিক প্রশ্ন হয়, একদম যে আপনাকে ইংলিশের গ্রামার ধরবে, টেন্স ধরবে, মানে ফার্স্ট অফ স্পিচ ধরবে, ব্যাপারগুলো এরকম না। খুবই বেসিক প্রশ্নগুলো, অর্থাৎ তারা আপনার সাথে কথা বলে জানার চেষ্টা করবে আপনি কি আসলে ইউনিভার্সিটি সম্পর্কে জানেন কিনা, বা আপনি কেন এই সাবজেক্টে পড়তে ইন্টারেস্টেড, বা আপনি কি কথা বলতে পারেন কিনা, বা তাদের কথাটা বুঝতে পারেন কিনা। দেন যখন ইন্টারভিউটা কোয়ালিফাই করবেন, করার পরে ওনারা আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে। কন্ডিশনাল অফার লেটারে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হওয়ার জন্য আপনার কি কি কন্ডিশনস আছে, যেমন আপনার টিউশন ফিস প্রদান করতে হবে, কত টাকা টিউশন ফিস আপনি দিবেন সেটা বলে দিবে, ডেডলাইন বলে দিতে পারে, আপনার যদি কোনো কারণে ভিসাটা রিজেক্ট হয় টিউশন ফিসটা আপনি কিভাবে ব্যাক পাবেন, এই প্রসিডিউর গুলো বলে দিবে। দেওয়ার পরে নর্মাল অ্যাজ ইউজুয়ালি যেটা করতে হবে, আপনাকে একটা স্টুডেন্ট ফাইল খুলতে হবে, একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংকের মধ্যে। অ্যাকাউন্টের থ্রুতে আপনি তাদেরকে পেমেন্ট করবেন, করার পরে তারা আপনাকে ফাইনাল বা ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার বা ফাইনাল অফার লেটারটা দিবে। দেন আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আছে, ওই ডকুমেন্টস গুলো রেডি করে হচ্ছে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। সেম কথা, এম্বাসির ক্ষেত্রেও আপনাকে অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে, মানে ভালো হতে হবে। আপনি আপনার যে অ্যাম্বাসিডার থাকবে, সে আপনাকে যে প্রশ্নগুলো করবে আপনি যেন প্রশ্নগুলো বুঝতে পারেন, আদারওয়াইজ আপনি অ্যান্সার করতে পারবেন।
এবং অ্যাম্বাসিডার যদি মনে করে যে হ্যাঁ আপনি ওনার কথা বুঝতে পেরেছেন এবং উনি যে উত্তরটা চাচ্ছে উত্তরটা যদি ওনার চাহিদা মতো হয়, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এবং আপনার পেপারস গুলো যদি পারফেক্ট থাকে, আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আপনার ভিসা কেউ আটকাইতে পারবে না। কারণ দে আর রেডি টু গিভ ইউ ভিসা। তারা কিন্তু আপনার ভিসা না দেওয়ার জন্য এখানে বসে নাই। ভিসা না দিলে কিন্তু তাদের কোনো লাভ নেই। আলটিমেটলি ভিসা না দিলে তাদেরও লাভ নেই, ইউনিভার্সিটিরও লাভ নেই। তো অনেকের কাছে মনে হয় ভিসা হয় না, ইটস ইউর ফল্ট। তাদের কোনো ফল্ট নাই, তারা তো আপনাকে ভিসা দেওয়ার জন্য বসছে ভাই, ভিসা রিজেক্ট করার জন্য বসে নাই। তো ভিসা যদি রিজেক্ট করে থাকে ওই ক্ষেত্রে অবশ্যই আপনার কোনো কারণে ভিসাটা রিজেক্ট করেছে। তো আমি যেটা বলবো, আপনি যদি ফার্স্ট রিকোয়ারমেন্ট বলতে চান, অনেক ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ওদের নাই, এবং ওদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। বাট তারা বললে থাকে যে আপনাকে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হইতে হবে। তো এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। আরেকটা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে এবং স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে ব্যাপারটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। সো আপনি একজন স্টুডেন্ট হিসাবে আপনি দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন, আপনার ব্যাংকে যদি প্রয়োজনীয় টাকা পয়সা না থাকে, তাহলে স্বাভাবিকভাবে তারা ধরেই নিবে যে আপনি এখানে এসে অন্য কোনো পারপাস সার্ভ করবেন, আপনি এখানে পড়াশোনা করতে আসছেন না। এখানে যে একটা ভুল ধারণা বা ভুল একটা রিউমার যেটা ছড়ায়, অনেকে বলে যে 6 মাসের স্টেটমেন্ট লাগবে। 6 মাসের স্টেটমেন্ট মিনস হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা মিনিমাম 6 মাসের পুরাতন হইতে হবে। অর্থাৎ আপনি আজকে একটা অ্যাকাউন্ট খুললেন, কালকে আপনার অ্যাকাউন্টে 20 লাখ টাকা রাখলেন, পরশুদিন আপনি স্টেটমেন্ট তুলে অ্যাম্বাসিকে দিচ্ছেন। নো, এটা কোনো রাইট ওয়ে না। আপনার অ্যাকাউন্টটা যত পুরাতন হবে তত ভালো। আরেকটা রিউমার থাকে এরকম যে প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট হলে প্রবলেম, সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট হলে ভালো। কেউ কেউ আবার বলে যে গভর্নমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট হলে ভালো, প্রাইভেটে হলে খারাপ। ব্যাপারগুলো এরকম, আসলে এরকম কোনো কিছু না। আপনি জাস্ট মানে অ্যাভারেজ কোয়ালিটির যে কোনো একটা ব্যাংক, সেটা প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, হোয়াট এভার, আপনার অ্যাকাউন্টটা যেন অবশ্যই 6 মাসের পুরাতন হয়, এই ব্যাপারটা খেয়াল রাখবেন, যেহেতু আপনার স্টেটমেন্টটা 6 মাসের জন্য ওঠাতে হবে। আরেকটা ভুল আমরা যেটা করি, যেমন আপনাকে ওখানে বলা থাকে মিনিমাম রিকোয়ারমেন্টস 20 লাখ টাকা, এরকম বলে থাকে। যেমন আমি আমার মাস্টার্সের জন্য যেটা বলেছিল, যে আমি যেহেতু 1 বছরের টিউশন ফিস দিয়ে আসছি, আরো 1 বছরের টিউশন ফিস প্লাস 2 বছর আমি এখানে থাকবো, আমার যে লিভিং কস্ট আছে সেটা সব মিলে অন এভারেজ হয়তো 17 লাখ টাকা বা 18 লাখ টাকার মতো আমার মানে আমার স্টেটমেন্ট দেখাইতে হবে। So আমি যেটা করেছি 20 লাখ টাকা দেখেছি। অনেক স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে তারা একসাথেই অ্যাকাউন্টে টাকাটা দিয়ে ফেলে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কারণ অ্যাম্বাসিডার আপনাকে প্রশ্ন করতে পারে আপনি 20 লাখ টাকা কোত্থেকে পেয়েছেন, সোর্স অফ ইনকামটা কি। এখন আপনি স্টুডেন্ট, আপনি ব্যাচেলরের স্টুডেন্ট হলে অবশ্যই আপনি নিজেকে সেলফ স্পন্সর দাবি করতে পারেন না। মাস্টার্স এর স্টুডেন্ট হলে ভিন্ন কথা, যে আমি অনেকটা সময় জব করেছি আমার ব্যাচেলর কমপ্লিট করে, ওখান থেকে আমার ইনকাম হয়েছে, অথবা আমি বিজনেস করছি, ওই ক্ষেত্রে অবশ্যই আপনার ভ্যালিড ডকুমেন্ট দেখাইতে হবে। আপনি যদি বিজনেস করে থাকেন আপনার টিন সার্টিফিকেট দেখাতে হবে। আপনার যে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স আছে সেটা শো করতে হবে। যদি আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সর হিসেবে দেখাইতে চান, তাহলে অবশ্যই আপনার বাবা মা মায়ের ইনকাম আছে, সেটা বাসা ভাড়া থেকে হতে পারে, তাদের জব থেকে হতে পারে, তাদের বিজনেস থেকে হতে পারে, হোয়াট এভার। তো যেই জিনিসটা আপনি এখানে উল্লেখ করে দিবেন সেটার অবশ্যই আপনি সোর্স অফ ইনকামটা স্পেসিফিক্যালি বলে দিবেন, কারণ এখান থেকে আপনাকে প্রশ্ন করবে। তাদের মেইন যে কনসার্নটা থাকে, দুইটা জিনিসের ব্যাপারে অ্যাম্বাসিতে মেইন কনসার্ন থাকে। আমি যখন ইন্টারভিউ ফেস করছি তখন দেখেছি, একটা হচ্ছে ওখানে আপনি যে পারপাস অফ স্টেটমেন্ট দেন, আপনি কি কারণে পড়াশোনা করতে আসছেন, এক্ষেত্রে আপনি একটা স্টেটমেন্ট তাদেরকে দেন। ওই স্টেটমেন্ট আমরা যেটা করি, অনেকে চিন্তা করি আমি তো ইংলিশ ভালো পারি না, অমুক ভাই পারে, তাকে দিয়ে লিখাই নিয়ে যাই। অথবা এখন ফেসবুকে আমি দেখলাম অনেকগুলো কোম্পানি আসছে বা অনেকগুলো ওয়েবসাইট আসছে, তারা আপনার হয়ে এরকম আপনার একটা প্রপোজাল লিখে দিবে, বাট আপনি নিজেই জানেন না যে আসলে প্রপোজালে কি লিখা। সো ওরা ওখান থেকে আপনাকে প্রশ্ন করবে যে তুমি যে লিখছো কি লিখছো বলো, বা ওখানে যে এটা লিখছো এটা কি কারণে লিখছো এটা আমাকে ডেসক্রাইব করো, ওটা আপনাকে বলতে জানতে হবে। দেন হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল গ্রান্টর আছে, অর্থাৎ আপনার যে স্পন্সর করবে তাকে নিয়ে প্রশ্ন করবে। এখন আপনি অ্যাকাউন্টে এককালীন 20 লাখ টাকা জমা রাখলেন, গিয়ে বললেন আমি তো জায়গা বিক্রি করছি আমার আম্মুর, জায়গা বিক্রি করে আমি টাকাটা রেখেছি, এটা দিয়ে আমি পড়াশোনা করব। তখন তারা যদি আপনার কাছে জাস্টিফাই করতে যায়, ঠিক আছে তাহলে আমাদেরকে ডকুমেন্ট দেন। অর্থাৎ আপনি ওখানে যে কথাগুলো বলবেন প্রত্যেকটা কথার এগেনস্টে যেন আপনার ভ্যালিড ডকুমেন্টস থাকে। আপনি জায়গা বিক্রি করতে পারেন, প্রবলেম নাই, তাহলে অবশ্যই আপনার জায়গা বিক্রির কপি আছে, দলিল আছে, আপনি যে জায়গাটা হ্যান্ড ওভার করেছেন, আপনাকে অবশ্যই ভ্যালিড ডকুমেন্টসটা নিয়ে আপনাকে অ্যাম্বাসিটা ফেস করতে হবে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটা ব্যাপার থাকে। আরেকটা স্ট্রাগল স্টুডেন্টরা করে থাকে, সেটা হচ্ছে তারা এখানে এসে থাকবে কিভাবে, কোথায় থাকবে। একটা স্টুডেন্ট নতুন একটা নতুন জায়গায় আসবে, সে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ জানে না, বাট হাঙ্গেরি অনেক ভালো,
আমি এই কারণে বলবো, কারণ এখানে আসলে অ্যাটলিস্ট পুরোপুরি না হোক, আপনি অল্প স্বল্প হলেও ইংলিশে কথা বলতে পারবেন কারোর সাথে, এই একটা সুযোগ আছে। বা জার্মানি বলি বা স্পেন বলি, ওই জায়গাগুলোতে আবার মানে একদমই ওরা স্প্যানিশ বা জার্মান ল্যাঙ্গুয়েজ বা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ ছাড়া ওরা বলতে চায় না। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আগে থেকে আপনার ডরমেটরি বুক করে আসতে হবে। ডরমেটরিটা আমরা দুই ভাগে বুক করতে পারি, দুই ভাবে। একটা হতে পারে আপনি যে ইউনিভার্সিটিতে আসছেন তাদের নিজস্ব ডরমেটরি আছে, ওই ক্ষেত্রে খরচটা একটু বেশি, বাট একটা নিশ্চয়তা আছে। নিশ্চয়তাটা হচ্ছে এরকম যে আপনাকে আলাদা করে থাকার জায়গা খুঁজতে হবে না যদি আপনি না পান, আপনার পরিচিত কেউ না থাকে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে ইউনিভার্সিটির থ্রুতে ডরমেটরি বুক করতে পারেন, অথবা আপনি পার্সোনালি ডরমেটরি বুক করতে পারেন, অর্থাৎ পার্সোনালি আপনি যেখানে থাকবেন। এই কারণে বুক করতে হবে কারণ আপনি যখন এটা বুক করবেন আপনাকে একটা কন্ট্রাক্ট দিবে, লিভিং কন্ট্রাক্ট। এবং এটা আপনার যে এম্বাসি রিকোয়ারমেন্ট আছে ওখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। ওরা এই জিনিসটা চেক করবে যে আপনি যে থাকবেন ওই বাসাটা আপনি কত দিনের জন্য ভাড়া নিয়েছেন। মিনিমাম 1 বছরের একটা রিকোয়ারমেন্ট থাকে আপনি যে থাকবেন এই থাকার জন্য। তো এই ক্ষেত্রে ওটা ওদের রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, তো ওইটা আপনাকে দেখাইতে হবে। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্যাংক স্টেটমেন্ট, আপনি যেখানে থাকবেন থাকার জন্য আপনার যে অ্যাড্রেস, সেটার যে কন্ট্রাক্টটা আছে সেটা, দেন আপনি যে পারপাসে আপনি পড়াশোনা করতে আসছেন আপনার স্টেটমেন্ট যেটা আছে সেটা, আর আপনি আসলে অ্যাকচুয়ালি যে ওয়েতে আপনি অ্যাপ্লিকেশনটা করতে যাচ্ছেন। সো এই ব্যাপারগুলো যদি আপনার পারফেক্ট ওয়েতে থাকে, আমার মনে হয় আদার্স যে ডকুমেন্টস গুলো আছে, যেমন আরেকটা ব্যাপার থাকে স্টুডেন্টরা এটা তো প্রবলেম ফেস করে, যেমন কিছু কিছু ডকুমেন্টস আছে বা আমাদের যে এডুকেশনাল ডকুমেন্টস গুলো আছে এগুলো আপনাকে মিনিস্ট্রি থেকে গিয়ে অ্যাটাস্টেশন করায় নিয়ে আসতে হয়, বোর্ড থেকে গিয়ে অ্যাটাস্টেশন করে নিয়ে আসতে হয়। স্টুডেন্টের যে কাজটা করে এই কাজগুলো তার আগে করতে চায় না, তার একদম একদম মানে টাইম যখন শেষ হয়ে যায়, অথবা অনেক এজেন্সি গুলো এই ব্যাপারে তৎপর না, তারা আসলে ইনফরমেশন দেয় না। তো আমার কাছে মনে হয় আপনারা এই ব্যাপারে স্টুডেন্টদেরকে হেল্প করবেন। অবশ্যই আপনাদের একটা একটা লিস্ট থাকবে, যে লিস্ট ধরে ধরে আপনার স্টুডেন্টদেরকে স্পেসিফিক্যালি বলে দিবেন যে আপনারা এই কাজগুলো করবেন, আপনারা এই পেপারগুলো অ্যাটাস্টেশন করবেন, এগুলো ফটোকপি সহ অ্যাটাস্টেশন করবেন। আবার যেমন আপনি ফাইন্যান্সিয়াল গ্রান্টরের ক্ষেত্রে একটা এফিডেভিট করতে হয় স্ট্যাম্পের মধ্যে। তো এটা অনেক স্টুডেন্ট জানে না। যেমন গত পরশুদিন আমাকে একজন নক করেছেন, একজন বাংলাদেশি ভাই, উনি আসবে, ওনার 2 দিন পরে হচ্ছে এম্বাসি ফেস করবে, অথচ উনি জানেই না যে অ্যাফিডেভিট করতে হবে। তো জিজ্ঞেস করলাম যে আপনি মানে অ্যাপ্লাই কি নিজে নিজে করেছেন, কারণ হতে পারে নিজে নিজে করলে না জানা থাকতেই পারে, এটা কারো হেল্প নিয়ে করা উচিত, বন্ধু বান্ধব বা যারা জানে। তো বলে ভাই আমি তাকে এজেন্সির থ্রুতে করেছি। তো বললাম আপনার এজেন্সিকে আপনাকে বলে না অ্যাফিডেভিট লাগবে? বলছে যে না, বাবার ব্যাংকের স্টেটমেন্ট হলে চলবে। তো আমি বললাম আপনার বাবার ব্যাংকের স্টেটমেন্ট মানে উনি যে আপনার বাবা সেটা আপনি কিভাবে এম্বাসিকে বুঝাবেন? আপনার কি ফ্যামিলি সার্টিফিকেট আছে যেটা আপনার নিকটস্থ কাউন্সিলরের কার্যালয় বা ইউনিয়ন পরিষদ থেকে নিতে হয়? না, আমাকে তো এটা বলেনি। আমি বললাম আপনি যে স্টেটমেন্টটা নিয়ে যাবেন জনাব এক্স ওয়াই জেড, এম্বাসি কি করে জাস্টিফাই করবে এক্স ওয়াই জেড যে আপনার বাবা? আর আমি ধরে নিলাম এম্বাসি জাস্টিফাই করলো যে এক্স ওয়াই জেড আপনার বাবা, উনার অ্যাকাউন্টে টাকা আছে, উনার আরো সন্তান থাকতে পারে, উনি কি কখনো ডিক্লেয়ার দিয়েছে আপনাকে যে এই টাকাটা উনি আপনাকে দিবে পড়াশোনা করার জন্য? তো ডিক্লারেশন ফর্মটা তো লাগবে, যেটাকে আমরা এফিডেভিট বলে থাকি, স্ট্যাম্পের মধ্যে যে জিনিসটা করা হয়। তো এখন সে 2 দিন পরে হচ্ছে তার বাড়িতে সিলেটে, সে 2 দিন পরে এম্বাসি ফেস করতে যাবে, বাট সেই জিনিসটা জানেই না। দেন আমাকে বললো, বলার পরে আমি যতটুকু জানি আমি যে কাজগুলো করেছি আমি পার্সোনালি ওনাকে বললাম, আমি বললাম যে মাথাটা ঠান্ডা রাখেন, আপনার হাতে 2 দিন সময় আছে, একদিনের মধ্যে আপনি কাজটা আস্তে ধীরে করে ফেলেন। আমি ড্যাম শিওর একদিনের মধ্যে যখন সে কাজটা করতে যাবে এই কাজের মধ্যে অনেকগুলো ভুল হবে। কারণ একটা কাজ আপনি যখন মানে আপনার কোল্ড মাইন্ডে যখন কাজটা করবেন সময় নিয়ে, তখন করার পর আপনি কাজটা রিভাইজ করতে পারবেন, কোনো ভুল থাকলে আপনার চোখে ধরা পড়বে। কারণ এম্বাসি কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো ধরে। বলে না যে অনেকে যে আমি তো সবকিছু জমা দিয়েছি, আমার সবকিছু পারফেক্ট ছিল, আমার ভিসা রিজেক্ট হয়েছে। ভিসা রিজেক্ট হইতেই পারে হয়তো, কারণ আপনি যে সবকিছু জমা দিয়েছেন এর মধ্যে ছোট্ট একটা ভুল ছিল, যে ভুলটা আপনার চোখে ধরাই পড়েনি, বাট এম্বাসি চোখে ধরা পড়েছে। তাদের কাছে কনফিউশন মনে হয়েছে, যে কারণে তারা আপনাকে ভিসাটা দেয় না, রিজেক্ট করেছে। কারণ তারা কিন্তু আপনার ভিসা রিজেক্ট করার জন্য ওখানে বসে নাই, আপনাকে ভিসা দেওয়ার জন্য তারা ওখানে বসছে। তো আমার কাছে মনে হয় ওভারঅল এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল স্টুডেন্টদের জন্য। এর বাইরেও আরো ছোটখাটো কিছু ব্যাপার থাকে, আমি আসলে প্রিপেয়ার্ড না, আপনারা জানেন আমি মানে এই মুহূর্তে আমি লেক বালাটনে যাচ্ছি একটু ঘুরতে, আমি ট্রেনের মধ্যে আছি, ওখানে থ্যাংক ইউ বসে সো আমি মাচ, কথা বলছি। আপনি আমাদেরকে যে কারণে সময় দিয়েছেন। যে কারণে আসলে আমি মানে ক্লিয়ারলি আমার যতটুকু মনে আসছে, মানে যে জিনিসগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি পার্সোনালি প্রবলেম ফেস করতে করতে শিখেছি, ওই ব্যাপারগুলো আসলে আমি বলেছি আর কি। এর বাইরে আরো কিছু ব্যাপার থাকে, আশা করবো আপনারা এই ব্যাপারগুলো স্টুডেন্টদেরকে হেল্প করবেন। আমি একটু একটু চান্স নিতে চাচ্ছি। Sure. আবু তালেব ভাই, আপনি একটু জি। দেখান আপনার আশপাশে আপনি কোন ট্রেনে যাচ্ছেন, আমাদের একটু আহ, কিউরিওসিটি হচ্ছে, আপনাকে ছোট্ট মনিটরে দেখছি। আমি আসলে
যে ট্রেনটাতে যাচ্ছি এটা হচ্ছে একটা আইসি ট্রেন। Wow. আচ্ছা আচ্ছা, ইটস লুকিং লাইক আমরা চ্যানেলের মধ্যে যে কারণে ফাঁকা ওকে ওকে, ইটস আমার লুকিং তেমন লাইক কোনো কাজ নাই, ইয়া। যে কারণে আসলে এটা হচ্ছে একটা ইন্টারসিটি ট্রেন, মানে আমাদের বাংলাদেশ ইন্টারসিটি ট্রেনের মতোই বলতে পারেন। আচ্ছা এবং আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমরা যখন স্টুডেন্ট হব এখানে, সো এই ক্ষেত্রে ট্রেন জার্নিটা কিন্তু আমাদের জন্য পুরোপুরি ফ্রি। যেমন আমরা একটা পাস ও কিনেছি, গ্রেট। যেমন এই যে পাসটা আচ্ছা আমি আচ্ছা আমার মোবাইল ইউজ করি। সো এটা আচ্ছা, দিয়ে হচ্ছে আমি, মানে এটা হচ্ছে এন্টায়ার বুদাপেস্ট, এন্টায়ার হাঙ্গেরি, সরি, মানে বুদাপেস্টের এন্টায়ার মধ্যে হ্যান্ড। হচ্ছে আপনার দুইটা সাইড, একটা হচ্ছে বুদা এবং একটা হচ্ছে পেস্ট, মাঝখানে ড্যানিউব রিভার আছে। তো এই ড্যানিউব রিভারের মধ্যে দিয়ে মানে দুইটা জায়গাকে ভাগ করে ফেলছে। সো আমি পুরো এন্টায়ারের যে পাসটা আছে সেটা করেছি। আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই দিই, এখানে দেখেন লেখা আছে 1890 ফরিয়েন, অর্থাৎ মানে আপনি যদি হাঙ্গেরিয়ান ফরিয়েন্টে চিন্তা করেন 1890 টাকা, এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি অলমোস্ট 600 টাকার মতো। অর্থাৎ পুরো এক মাস একজন স্টুডেন্ট, এটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, অন্য কেউ কিন্তু এই সুযোগটা পাবেন। সো রাইট রাইট। অ্যাক্টিভ স্টুডেন্টদের জন্য, আপনি একজন অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি এই পাসটা কাটতে পারবেন, আপনার যে ইউনিভার্সিটি আইডি নাম্বারটা আছে সেটা ব্যবহার করে বাংলা টাকায় যদি আমি বলি 600 টাকা খরচ করে মোটামুটি আপনি এক মাস পুরো এন্টায়ার হাঙ্গেরিতে আপনি ঘুরতে পারবেন। আমার ট্রেনের জার্নিটা ফ্রি, আমি কিন্তু ফ্রি জার্নি করছি। সো যে কারণে বললাম যে লিভিং কস্টের ব্যাপারগুলো যদি আপনি চিন্তা করেন, একজন স্টুডেন্টদের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন বা লোকাল স্টুডেন্ট বলেন, আমার কাছে মনে হয় বেশ সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ। আমি পার্সোনালি স্যাটিসফাইড, কারণ আমার কাছে মনে হচ্ছে এই পরিমাণ খরচ করে আমি এখানে ইন্টারন্যাশনাল কোয়ালিটি একটা এডুকেশন পাচ্ছি। এবং লিভিং এর সেটাই। ব্যাপারে লিভিং কস্ট আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে অন্যান্য দেশগুলোর তুলনায়। এবং আমি বলতে পারি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেফ একটা জায়গা, স্পেশালি পুরো ইউরোপটাই সেফ। তারপরে থাকে যেমন ফ্রান্সের ক্ষেত্রে আমি যতদূর শুনেছি ওখানে আপনার ব্ল্যাক যারা আছে তাদের একটু কর্তৃত্ব বেশি, কিছু ক্রাইম টাইম হয়ে থাকে। বাট হাঙ্গেরিয়ানরা খুবই ভালো, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনাকে যথেষ্ট পরিমাণ ভালো রেসপন্স করবে। এবং আপনারা মানে আমার কাছে মনে হয় যে আপনারা এই ব্যাপারটা দেখতে পারেন। যেমন এই যে এখন যদি আমি একটু দেখাই যে আমি ট্রেনে করে যাচ্ছি, এই হচ্ছে আমার ট্রেনের বাইরের ভিউটা। এই পুরোটা হচ্ছে ট্রেন লাইনটা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের ট্রেন লাইনের মতো বলতে পারেন। তো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপারটা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইমাম, আপনি ক্লোজিং টানেন, আমরা অনেক সময় নিয়েছি আবু তালেব ভাই আজকে আপনাকে। ওকে, সমস্যা নেই, আমি জার্নি থ্যাংক ইউ করতে ভেরি করতে মাচ। আপনাদের সাথে কথা বলে ফেললাম। আশা করি কিছু তথ্য আমি দিয়েছি, আমি জানি না আসলে কারো কোনো হ্যাঁ, উপকার কিছু হবে কিনা। তথ্য না আমরা আশা রাখবো এই তথ্যগুলো থেকে স্টুডেন্টদের উপকার হবে, তারা এই ব্যাপারগুলোতে কনসার্ন থাকবেন। এবং আপনাদের কাছে আমার বিশেষভাবে রিকোয়েস্ট বলতে পারেন থাকবে অবশ্যই, যারা আসবে স্টুডেন্ট তারা আসলে অনেক অসহায়, অনেক ইনফরমেশন তারা জানে না, বিভিন্ন জায়গা থেকে তারা মিসগাইডেড হয়, যেটা আমি পার্সোনালি হয়েছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই স্টুডেন্টদেরকে আপনারা এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে, যে কারণে আপনাদের অবশ্যই কাছে আমার অবশ্যই, এই অনুরোধটা করা। আমরা অবশ্যই সেখানে করব। এবং কখনো কখনো আবু তালেব ভাই আপনার সহযোগিতা প্রয়োজন হতে পারে, কোনো স্টুডেন্ট অবশ্যই যদি ইনশাল্লাহ আমি কথা আছি। বলতে চায়, আপনার সাথে হ্যাঁ, কথা বলতে চায়, আমরা চেষ্টা করব আপনাকে কানেক্ট করার। যদি কোনো কারণে আপনি অবশ্যই। ব্যস্ত না থাকেন, আমাদেরকে একটু সময় দিবেন। সমস্যা নেই, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার এন্ড থেকে যতটুকু সম্ভব। সেটা হয়তো বা আমি ফাইন্যান্সিয়ালি কাউকে হেল্প করতে পারবো না, তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো, ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবো, আমার এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সময় দেওয়ার জন্য। আমি জাস্ট আপনাকে একটা জি, ভালো থাকবেন সবাই। আমাদের হ্যাঁ, শিওর। নেক্সট আফটার 2-3 উইকস টাইমের মধ্যে আমরা একটা প্ল্যান করছি, একটা ওয়েবিনার করব। আপনি প্লিজ অবশ্যই। স্পেশাল গেস্ট হিসেবে ওয়েবিনার অ্যাটেন্ড ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করব অবশ্যই, মানে আপনাদের সাথে থাকার জন্য তো আমার অবশ্যই ইচ্ছা আছে, যদি কোনো বড় রকমের বিপদ না হয় ইনশাল্লাহ অবশ্যই আমি থাকবো ইনশাআল্লাহ আপনাদের ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে। সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম আসসালামু এভরিবডি। আলাইকুম। থ্যাংক ইউ। আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।